হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহমুদ ফ্রম এডুকেশন হাব বাংলা। আজকে তোমাদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত যে প্রিপোজিশনগুলো রয়েছে সাধারণভাবে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা অনেকেই জানি। তো আমাদের পরীক্ষার মধ্যে সবচাইতে বেশি থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো, অর্থাৎ যেগুলো আমাদের কিছু কিছু ওয়ার্ডের সাথে নির্দিষ্টভাবে ওই প্রিপোজিশনগুলোই বাধ্যতামূলকভাবে বসাতে হয়। তো চলো আমরা পরীক্ষার মধ্যে যেই সকল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বারবার এসেছে সেগুলো নিয়ে আলোচনা করি। আমাদের প্রথমে রয়েছে অ্যাবাইড দিয়ে। তো আমাদের প্রথমটি হচ্ছে অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই দ্বারা বোঝানো হয় কোনো আইন বা আদেশ মেনে চলা। তাহলে অ্যাবাইডের সাথে আমরা বাই বসাবো কখন? যখন কোনো আইন বা আদেশ মেনে চলা অর্থ বোঝাবে তখন আমরা অ্যাবাইডের সাথে বাই বসাবো। আর অ্যাবাইড উইথ দ্বারা বোঝানো হয় কারোর সাথে থাকা বা কারোর সঙ্গে থাকা। তাহলে কারোর সঙ্গে বা সাথে থাকা বোঝাতে অ্যাবাইডের সাথে উইথ বসাতে হয়। তাহলে অ্যাবাইড বাই শব্দের অর্থ হচ্ছে আইন বা আদেশ মেনে চলা, আর অ্যাবাইড উইথ হচ্ছে কারো সঙ্গে বা সাথে থাকা। আমাদের যে বিগত প্রশ্নগুলো এসেছিল যে উই শুড অ্যাবাইড ড্যাশ দ্য রুলস। তাহলে আমাদের উচিত অ্যাবাইড ড্যাশ দ্য রুলস। তাহলে আমাদের রুলস বলতে নিয়ম কানুন বোঝায়। তাহলে আমরা জানি কোনো নিয়ম কানুন বা আইন আদেশ মেনে চলতে অ্যাবাইডের সাথে কি বসাতে হয়? অ্যাবাইডের সাথে বাই বসাতে হয়। তাহলে উই শুড অ্যাবাইড বাই রুলস। তাহলে আমাদের অবশ্যই নিয়ম কানুন মেনে চলা উচিত। এরপর হি অ্যাবাইডস ড্যাশ মি। তাহলে হি অ্যাবাইডস ড্যাশ মি। তাহলে কারো সঙ্গে থাকা বোঝাতে আমাদের কি বসে? অ্যাবাইড এর সাথে উইথ বসে। তাহলে হি অ্যাবাইডস উইথ মি, অর্থাৎ সে আমার সঙ্গে আছে। তাহলে হি অ্যাবাইডস উইথ মি। তাহলে অ্যাবাইডস উইথ বলতে আমার কি বোঝানো হয়? সঙ্গে থাকা বোঝানো হয়। তাহলে আমাদের প্রথমে হচ্ছে অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই দ্বারা আদেশ বা কোনো আইন মেনে চলাকে বোঝানো হয়, আর অ্যাবাইডস উইথ দ্বারা বোঝানো হয় সঙ্গে থাকা। এরপর দ্বিতীয় আমাদের যে প্রিপোজিশন রয়েছে তার মধ্যে প্রথমে হচ্ছে অ্যাংরি অ্যাবাউট। অ্যাংরি অ্যাবাউট বলতে কোনো কারণে রাগান্বিত হওয়াকে বোঝায়। অ্যাংরির সাথে যদি উইথ বসানো হয় অ্যাংরি উইথ বলতে কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হওয়াকে বোঝায়। আর অ্যাংরির সাথে যদি আমাদের অ্যাট বসে সেক্ষেত্রে আমাদের কারো আচরণে বা কর্মফলের উপর রাগান্বিত হওয়াকে বোঝায়। তাহলে আমাদের এখানে অ্যাংরির সাথে অ্যাবাউট বসে, উইথ বসে, অ্যাট বসে। তাহলে অ্যাংরির সাথে অ্যাবাউট বসবে কখন? যখন কোনো কারণে রাগান্বিত হওয়া বোঝাবে তখন আমাদের অ্যাংরি অ্যাবাউট বসবে। কারোর সাথে রাগান্বিত হওয়ার ক্ষেত্রে অ্যাংরি উইথ, আর কোনো আচরণে বা কোনো কর্মফলের উপর রাগান্বিত বোঝালে অ্যাংরি অ্যাট বসবে। আমরা পরীক্ষার যে প্রশ্নগুলোতে সেগুলো একটু দেখে নিই যে হোয়াট আর ইউ সো অ্যাংরি ড্যাশ। তাহলে হোয়াট আর ইউ সো অ্যাংরি, যে তুমি কি কারণে রাগান্বিত। তাহলে কোনো কারণে রাগান্বিত হওয়ার ক্ষেত্রে আমাদের অ্যাংরির সাথে কি বসাতে হয়? প্রিপোজিশন। অ্যাংরির সাথে আমাদের অ্যাবাউট প্রিপোজিশনটি বসাতে হয়। তাহলে হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট, যে তুমি কি নিয়ে রাগান্বিত। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাংরি অ্যাবাউট বলতে কোনো কারণে বা কোনো বিষয়ের উপর রাগান্বিত হওয়াকে নির্দেশ করে। এরপর হি ইজ অ্যাংরি ড্যাশ মি। তাহলে কারোর সাথে রাগান্বিত হওয়া বোঝাতে আমাদের কি বসে? অ্যাংরির সাথে উইথ বসে। তাহলে হি ইজ অ্যাংরি উইথ মি। তাহলে সে আমার উপরে রাগান্বিত। তাহলে কারো উপরে বা কারো প্রতি রাগান্বিত বোঝাতে অ্যাংরির সাথে কি বসে? উইথ বসে। তাহলে হি ইজ অ্যাংরি উইথ মি। এরপরে হি ইজ ভেরি অ্যাংরি ড্যাশ দ্য রেজাল্ট। তাহলে সে খুবই রাগান্বিত ড্যাশ দ্য রেজাল্ট। তাহলে যখন আমাদের কারো কর্মফল বা কোনো ফলাফলের উপরে যখন রাগান্বিত নির্দেশ করবে তখন অ্যাংরির সাথে অ্যাট বসে। তাহলে হি ইজ ভেরি অ্যাংরি অ্যাট দ্য রেজাল্ট। এরপর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ বা হি ইজ অ্যাংরি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ অ্যাংরি, যে আমি জানি না সে মূলত কি কারণে রাগান্বিত। তাহলে কি কারণে, তাহলে রাগান্বিত কোনো কারণে রাগান্বিত হওয়ার ক্ষেত্রে আমাদের কি বসে? অ্যাবাউট বসে। তাহলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ অ্যাংরি অ্যাবাউট। তাহলে আমি ঠিক জানি না বা বুঝিনি সে কি কারণে রাগান্বিত। তাহলে এক্ষেত্রে আমাদের কোনো কারণে রাগান্বিত হওয়ার ক্ষেত্রে অ্যাবাউট বসাতে হবে অ্যাংরির সাথে, কারোর সাথে রাগান্বিত হওয়ার ক্ষেত্রে উইথ বসাতে হবে, আর কারো কর্মফল অথবা কোনো ফলাফলের উপর রাগান্বিত হওয়ার ক্ষেত্রে আমাদের অ্যাট বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তী আমাদের নিয়মটি রয়েছে, সেটি হচ্ছে অ্যান্টিপ্যাথি অ্যাগেনস্ট। অ্যান্টিপ্যাথি অ্যাগেনস্ট বসবে কারোর প্রতি বিতৃষ্ণার ক্ষেত্রে, অর্থাৎ কোনো ব্যক্তির প্রতি বিতৃষ্ণার ক্ষেত্রে আমাদের অ্যান্টিপ্যাথি অ্যাগেনস্ট বসে। আর অ্যান্টিপ্যাথি টু বসবে যখন কোনো কিছুর প্রতি বিতৃষ্ণা বোঝাবে, অর্থাৎ কোনো জিনিসের প্রতি বিতৃষ্ণা বোঝাতে অ্যান্টিপ্যাথির সাথে টু প্রিপোজিশন যোগ করতে হয়। আর আমাদের কারো প্রতি বা কোনো ব্যক্তির প্রতি বিতৃষ্ণা বা অনীহা বোঝাতে আমাদের অ্যান্টিপ্যাথি এর সাথে অ্যাগেনস্ট যুক্ত করতে হয়। তো আমাদের বিগত সালের প্রশ্নগুলো আমরা যদি দেখে নিই যে আই হ্যাভ অ্যান্টিপ্যাথি ড্যাশ হিম। তাহলে এই যে হিমটা যে আমাদের এখানে অবজেক্ট রয়েছে সেটি কাকে নির্দেশ করে? ব্যক্তিকে নির্দেশ করে। তাহলে আমরা জানি যখন কোনো ব্যক্তি বা কারোর প্রতি বিতৃষ্ণা বোঝাতে আমাদের অ্যান্টিপ্যাথি এর সাথে কি বসাতে হয়?
অ্যাগেনস্ট বসাতে হয়, তাহলে আই হ্যাভ অ্যান্টিপ্যাথি অ্যাগেনস্ট হিম, অর্থাৎ তার প্রতি আমার কি রয়েছে, বিতৃষ্ণা রয়েছে। একইভাবে হি হ্যাজ অ্যান অ্যান্টিপ্যাথি ড্যাশ স্মোকিং, তাহলে এই যে স্মোকিং এটি বলতে ধূমপান করা বোঝায়। তাহলে এই যে ধূমপান এটি কোনো ব্যক্তিকে বোঝায় না, এটি কোনো জিনিসকে বোঝায় বা কোনো বস্তুকে বোঝায়। তাহলে কোনো কিছুর প্রতি বা কোনো বস্তুর প্রতি বিতৃষ্ণা বোঝায়, আমাদের অ্যান্টিপ্যাথি এর সাথে কি বসে, টু বসে। তাহলে হি হ্যাজ অ্যান অ্যান্টিপ্যাথি টু স্মোকিং, অর্থাৎ ধূমপানের প্রতি তার কি রয়েছে, অনীহা বা বিতৃষ্ণা রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমাদের রয়েছে অ্যারিভড অ্যাট। অ্যারিভড অ্যাট শব্দের অর্থ হচ্ছে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া, গন্তব্যে পৌঁছানো। তবে এক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোটা বোঝাবে ছোট স্থানের ক্ষেত্রে। তাহলে আমাদের ছোট স্থানের ক্ষেত্রে বা কোনো ছোট স্থান যদি গন্তব্য হয়, ওই গন্তব্য স্থানে পৌঁছাতে অ্যারিভের সাথে অ্যাড যুক্ত করতে হয়, অথবা কোনো সিদ্ধান্তে বা ডিসিশনে উপনীত হতে আমাদের অ্যারিভড অ্যাট ব্যবহার করতে হয়। আর অ্যারিভ ইন ব্যবহার করতে হয় আমাদের কোনো গন্তব্যস্থানে পৌঁছানোর ক্ষেত্রে, তবে সেটি অবশ্যই কি হতে হবে, বড় স্থান হতে হবে। তাহলে বড় স্থানে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের অ্যারিভ ইন বসে, ছোট স্থানে পৌঁছানোর ক্ষেত্রে বা গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে অ্যারিভ অ্যাট ব্যবহৃত হয়। পাশাপাশি আমাদের কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার ক্ষেত্রেও অ্যারিভ অ্যাট ব্যবহৃত হয়। তো আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করি, তো আমাদের প্রথমটি হচ্ছে দ্য লিডার অ্যারিভড ড্যাশ আর ডিসিশন অ্যাট লাস্ট। তাহলে দ্য লিডার অ্যারিভড ড্যাশ আর ডিসিশন অ্যাট লাস্ট, তাহলে আমাদের এখানে যে ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া, তাহলে সিদ্ধান্ত নেওয়া বা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া বোঝাতে আমাদের কি বসে, কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া বোঝাতে আমাদের অ্যাট বসে। কি বসে, আমাদের অ্যাট বসে। তাহলে দ্য লিডার অ্যারিভড অ্যাট আর ডিসিশন অ্যাট লাস্ট, তাহলে অর্থাৎ নেতা অবশেষে কি নিয়েছে, একটি সিদ্ধান্তে নিয়েছে বা উপনীত হয়েছে। এরপর দ্য মিনিস্টার অ্যারিভড ড্যাশ আর ডিসিশন লাস্ট নাইট, তাহলে এখানেও আমাদের কি নেওয়া হয়েছে, যে সিদ্ধান্ত বা কোনো আমাদের এই যে সিদ্ধান্তে উপনীত হওয়া বুঝিয়েছে। তাহলে কোনো সিদ্ধান্তে যখন উপনীত হওয়া বুঝাবে তখন আমাদের অ্যারিভের সাথে কি বসাতে হবে, অ্যাট বসাতে হবে। তাহলে দ্য মিনিস্টার অ্যারিভড অ্যাট আর ডিসিশন লাস্ট নাইট। এরপর উই অ্যারিভড ড্যাশ লন্ডন অ্যাট 5 PM, তাহলে উই অ্যারিভড ড্যাশ লন্ডন, তাহলে লন্ডন হচ্ছে আমাদের একটি বড় শহর। তাহলে যখনই কোনো বড় শহর বা বড় স্থানে গন্তব্য বোঝাবে তখন সেক্ষেত্রে আমাদের বসবে কি, ইন বসবে। তাহলে উই অ্যারিভড ইন লন্ডন অ্যাট 5 PM, তাহলে বড় স্থানে যদি আমাদের গন্তব্য হয়, তাহলে বড় স্থানের ক্ষেত্রে গন্তব্য বোঝালে সেক্ষেত্রে আমাদের অ্যারিভের সাথে ইন যোগ করতে হয়। আর ছোট স্থানের ক্ষেত্রে গন্তব্য বোঝালে বা কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া বোঝালে অ্যারিভের সাথে কি যুক্ত করতে হয়, অ্যাড যোগ করতে হয়। তাহলে উই অ্যারিভ ইন লন্ডন অ্যাট 5 PM, তাহলে আমরা লন্ডনে 5টায় পৌঁছেছিলাম। এরপর যে প্রশ্নটি রয়েছে, অ্যাট দ্য এজ অফ 17 রবীন্দ্রনাথ ট্যাগর অ্যারিভড ড্যাশ লন্ডন ড্যাশ 1871, তাহলে আমাদের রবীন্দ্রনাথ ট্যাগর অ্যারিভড লন্ডন, তাহলে আমাদের এই যে লন্ডনটা কি বোঝায়, বড় শহরকে নির্দেশ করে। তাহলে যখনই বড় শহরে পৌঁছানোর বা গন্তব্যে পৌঁছানো বোঝাবে তখন আমাদের অ্যারিভের সাথে কি বসবে, ইন বসবে। তাহলে আমাদের এখানে প্রথমটি হবে ইন। তাহলে রবীন্দ্রনাথ ট্যাগর অ্যারিভড ইন লন্ডন ড্যাশ 1878, এবং যখনই কোনো আমাদের কি বসা, কোনো নির্দিষ্ট তারিখ বা সাল নির্দেশ করলে তার পূর্বে আমাদের ইন বসাতে হয়। তাহলে এখানে হবে আমাদের রবীন্দ্রনাথ ট্যাগর অ্যারিভড ইন লন্ডন ইন 1878, তাহলে আমাদের নির্দিষ্ট যখন তারিখ নির্দেশ করবে বা সাল নির্দেশ করবে তার পূর্বে আমাদের কি বসবে, তারিখ বা সালের পূর্বে আমাদের ইন বসে। আর আমাদের যদি কোনো বড় স্থান যদি গন্তব্য হয়, ওই গন্তব্য বোঝাতে ইন ব্যবহার করতে হয়। সেই অনুসারে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা। তাহলে অ্যাট দ্য এজ অফ 17 রবীন্দ্রনাথ ট্যাগর অ্যারিভড ইন লন্ডন ইন 1878। এরপর আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অ্যাটেন্ড অ্যাট। অ্যাটেন্ড অ্যাট বলতে কোনো স্থানে গমন করা বা যাওয়া অর্থে ব্যবহৃত হয়। তাহলে অ্যাটেন্ড অ্যাট অর্থ হচ্ছে কি, কোনো স্থানে উপস্থিত হওয়া বা গমন করা বা যাওয়া। এর হচ্ছে অ্যাটেন্ড টু শব্দের অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। তাহলে অ্যাটেন্ড টু শব্দের অর্থ কি, অ্যাটেন্ড টু শব্দের অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। এরপর হচ্ছে আমাদের অ্যাটেন্ড অন শব্দের অর্থ হচ্ছে আমাদের যত্ন নেওয়া বা পরিচর্যা করা। তাহলে অ্যাটেন্ডেন্ট শব্দের অর্থ কি, যত্ন নেওয়া বা পরিচর্যা করা। তাহলে এখন আমাদের এই নিয়মের উপরে পরীক্ষা আসা প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, হি ডাজ নট অ্যাটেন্ড ড্যাশ হিজ অফিস টাইমলি।
তাহলে সে তার অফিসে কি করে না, যথাসময় আসে না। তাহলে যথাসময় আসা বা কোনো স্থানে গমন করা বা যাওয়া অর্থে আমাদের কি বসে, অ্যাটেন্ডের সাথে অ্যাট বসে। তাহলে হি ডাজ নট অ্যাটেন্ড অ্যাট হিজ অফিস টাইমলি, অর্থাৎ সে যথাসময় তার অফিসে কি হয় না, উপস্থিত হয় না বা আসে না। অর্থাৎ গমন করা, যাওয়া, আসা ইত্যাদি বোঝাতে আমাদের কি বসে, অ্যাটেন্ডের সাথে অ্যাট প্রিপোজিশন বসে। এরপর আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি, তাহলে আই অ্যাটেন্ড অ্যাট অফিস পাংচুয়ালি, যে আমি নিয়মিত বা সময় মতো কি করি, অফিসে গমন করে। তাহলে আমাদের নিয়মিত বা সময় মতো গমন করা বা যাওয়া বুঝাতে অ্যাটেন্ডের সাথে কি বসে, অ্যাট বসে। তাহলে আই অ্যাটেন্ড অ্যাট অফিস পাংচুয়ালি। এরপর হি ডাজ নট হ্যাভ মাচ টাইম টু অ্যাটেন্ড ড্যাশ হিজ গার্ডেন দিস ডেজ, তাহলে হি ডাজ নট হ্যাভ মাচ টাইম টু অ্যাটেন্ড ড্যাশ হিজ গার্ডেন দিস ডেজ, তাহলে আমাদের এখানে অর্থনীতি যে তার কি নেই, পর্যাপ্ত সময় নেই। টু অ্যাটেন্ড অন, অ্যাটেন্ড অন শব্দের অর্থ হচ্ছে কি করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া বা সেবা করা। তাহলে হি ডাজ নট হ্যাভ মাচ টাইম টু অ্যাটেন্ড হিজ গার্ডেন দিস ডেজ, অর্থাৎ আজকাল সে তার বাগানে পরিচর্যা করতে বা যত্ন নিতে কি পায় না, সময় পায় না। তাহলে পরিচর্যা বা যত্ন বোঝাতে অ্যাটেন্ডের সাথে কি বসে, আমাদের অন বসে বা আপন বসে। এখানে অনও বসানো যায়, যদি আমাদের অপশন আপন দেওয়া থাকে আপনও বসানো যায়। তাহলে হি ডাজ নট হ্যাভ মাচ টাইম টু অ্যাটেন্ড অন হিজ গার্ডেন দিস ডেজ। এরপরে রয়েছে দ্য নার্স অ্যাটেন্ডেড ড্যাশ দ্য পেশেন্ট, তাহলে আমাদের দ্য নার্স অ্যাটেন্ডেড ড্যাশ দ্য পেশেন্ট, তাহলে আমাদের এই পেশেন্ট শব্দের অর্থ হচ্ছে রোগী, আর নার্স রোগী কি করে, যত্ন করে বা সেবা প্রদান করে। তাহলে যত্ন বা সেবা প্রদান অর্থে আমাদের অ্যাটেন্ডের সাথে কি বসে, অন বসে। তাহলে দ্য নার্স অ্যাটেন্ড অন দ্য পেশেন্ট, অর্থাৎ নার্স কি করেছিল, রোগীকে সেবা যত্ন করেছিল। তাহলে আমাদের সেবা যত্ন অর্থে বা যত্ন নেওয়া অর্থে অ্যাটেন্ডের সাথে অন ব্যবহার করতে হয়। এরপর রয়েছে ইউ শুড অ্যাটেন্ড ড্যাশ ইউর লিসন, তাহলে ইউ শুড অ্যাটেন্ড ড্যাশ ইউর লিসন, তাহলে আমাদের কোনো কিছু মনোযোগ অর্থে বোঝাতে কি বসে, অ্যাটেন্ডের সাথে টু বসে। মনোযোগ অর্থ নির্দেশ করতে আমাদের অ্যাটেন্ডের সাথে কি বসাতে হয়, টু বসাতে হয়। তাহলে অ্যাটেন্ড টু শব্দের অর্থ হচ্ছে মনোযোগী হওয়া। অ্যাটেন্ড টু শব্দের অর্থ কি হওয়া, অ্যাটেন্ড টু শব্দের অর্থ হচ্ছে মনোযোগী হওয়া। তাহলে আমাদের এখানে অর্থ দাঁড়ায় কি, ইউ শুড অ্যাটেন্ড টু ইউর লিসনস, অর্থাৎ তোমার উচিত তোমার পাঠে কি হওয়া, মনোযোগী হওয়া। তাহলে আমাদের এখানে মনোযোগী হওয়া অর্থে অ্যাটেন্ডের সাথে টু বসাতে হয়। তাহলে ইউ শুড অ্যাটেন্ড টু ইউর লিসনস। এর পরবর্তী আমাদের রয়েছে যে আপিল টু শব্দের অর্থ হচ্ছে কারো নিকট আবেদন করা, অর্থাৎ কারো কাছে বা কারো নিকট আবেদন করা অর্থে আপিলের সাথে টু বসাতে হয়, আপিল টু। এরপর একইভাবে আপিল ফর শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য আবেদন করা, আর আপিল অ্যাগেনস্ট এর অর্থ হচ্ছে কারো বিরুদ্ধে পুনর্বিচার চেয়ে আবেদন করা। তাহলে আমাদের যদি কারো নিকট আবেদন বোঝে তাহলে আপিলের সাথে টু বসাতে হবে, যদি কোনো কিছুর জন্য আবেদন বোঝায় সেক্ষেত্রে আমাদের কি বসবে, সেক্ষেত্রে আমাদের আপিলের সাথে ফর বসবে। এবং যদি আমাদের কারো বিরুদ্ধে পুনর্বিচার চেয়ে যদি আমাদের কি করা হয়, কারো বিরুদ্ধে পুনর্বিচার চেয়ে যদি আমাদের আবেদন করা হয় সেক্ষেত্রে আমাদের আপিলের সাথে এগেইনস্ট বসাতে হবে। তো আমরা এই নিয়মে বিগত সালে পরীক্ষার প্রশ্নগুলো যদি একটু দেখে নিই। আমাদের প্রথমটি হচ্ছে আই উইল আপিল ড্যাশ দ্য সুপ্রিম কোর্ট ড্যাশ হিজ মিসরুল। তাহলে আমাদের হচ্ছে আই উইল আপিল ড্যাশ দ্য সুপ্রিম কোর্ট, তাহলে কারো কাছে আবেদন জানানোর ক্ষেত্রে আমাদের কি বসে, কারো নিকট বা কারো কাছে আবেদন জানানোর ক্ষেত্রে আমাদের আপিলের পরে টু বসে। তাহলে আই উইল আপিল টু সুপ্রিম কোর্ট, যে আমি সুপ্রিম কোর্টে কি করব, আবেদন করব ড্যাশ দিস মিসরুল। তাহলে এই যে মিসরুল অর্থ হচ্ছে যে আমাদের এখানে যদি কারো বিরুদ্ধে পুনর্বিচার চেয়ে আবেদন করার ক্ষেত্রে আমাদের কি বসে, এগেইনস্ট বসে। তাহলে আই উইল আপিল টু দ্য সুপ্রিম কোর্ট এগেইনস্ট দিস মিসরুল। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে শেষটা, যে টু এবং এগেইন। তাহলে প্রথমটিতে হবে কি, আই উইল আপিল টু দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ আমি সুপ্রিম কোর্টে কি করবো, আপিল করবো। অর্থাৎ কারো কাছে আপিল করা অর্থাৎ আমাদের আপিলের সাথে পরে টু বসে, আপিল টু। আর আমাদের পুনর্বিচার চেয়ে বা কারো বিরুদ্ধে পুনর্বিচার চেয়ে আবেদন করার ক্ষেত্রে আমাদের কি বসে, আপিল এগেইনস্ট বসে। তাহলে আমাদের এক্ষেত্রে বসবে এখানে এগেইনস্ট। তাহলে আই উইল আপিল টু দ্য সুপ্রিম কোর্ট এগেইনস্ট
ডিসমিস রুল। এরপর দ্বিতীয়টি হচ্ছে আই আপিল ড্যাশ ইউ ড্যাশ মার্সি। তাহলে আমাদের এখানে আই আপিল, তাহলে আপিলের পরে আমাদের কারো কাছে যখন কি করা হয়, আমাদের আপিল করা হয়, সেক্ষেত্রে আমাদের এখানে কি বসে, টু বসে। তাহলে আই আপিল টু। আর কোনো কিছুর জন্য যখন আপিল করা হয় তখন এরপরে কি বসে, আমাদের ফর বসে। তাহলে আই আপিল টু ইউ ফর মার্সি। তাহলে আমাদের এখানে হবে দ্বিতীয়টি। এরপর আই আপিল ড্যাশ হিম ড্যাশ দ্য ফার্স্ট। তাহলে কারো কাছে আপিল অর্থে আমাদের কি বসে, টু বসে। তাহলে আই আপিল টু, তাহলে আমাদের এখানে টু বসবে। আই আপিল টু হিম ড্যাশ দ্য ফার্স্ট। আর কোনো কিছুর জন্য আবেদন করার অর্থে কি বসে, ফর বসে। তাহলে আমাদের আই আপিল টু হিম ফর দ্য ফার্স্ট। তাহলে আমি তার কাছে কি করব, এই ফার্স্টের জন্য আবেদন করব। তো আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অতটুকুই ছিল। পরবর্তীতে আমরা এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।